ছুটির দিনের এই পড়ন্ত বিকেলে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জোহরা মারিয়াম লিসা। সময় কিন্তু ছুটে চলে, সময় সব সময় ছুটে চলবে। এই সময়ের পিছু পিছু কি আমরা ছুটে চলি? আমাদেরকে উচিত সময়কে বেঁধে রাখার চেষ্টা করা। আজকে আমরা এই বিষয় নিয়ে আড্ডা দেব। আজকে আমাদের আড্ডা টপিক হচ্ছে সময়ের পিছু পিছু। বরাবরের মতোই তিনজন অতিথি আমার সাথে আছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে জানিয়ে দিচ্ছি, যারা আজকের আড্ডায় আমার সাথে যোগদান করতে চান আপনার টেলিভিশনের স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যোগদান করে ফেলতে পারবেন। আর এই মুহূর্তে আমার সাথে যারা আছেন তারা হলেন প্রথমেই আয়েশা সিদ্দিকা, সদস্য বাড়িধারা ডিওএইচএস লেডিস ক্লাব। তারপরে আছেন গুলশান আরা চৌধুরী, চিফ পেট্রর বাড়িধারা ডিওএইচএস লেডিস ক্লাব। এবং সেই সাথে গুলশান আরা চৌধুরীর আরও একটা পরিচয় আছে, তিনি ফৌজদারহাট, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ক্যাডেট কলেজের টিচার হিসেবে ছিলেন। আপনাকে অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায়। এবং আরও একজন আমার সাথে এই মুহূর্তে আছেন, আর তিনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস জিশা, স্বত্বাধিকারী ও ডিজাইনার মিন্নাত। আপনারা তিনজন আজকে আমার আড্ডায় এসছেন, আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা যে আড্ডার টপিকটা বেছে নিয়েছি সেটা কিন্তু সময়ের উপযোগী, সময়ের পিছু পিছু। তো প্রথমে একটু আমি আন্টি আপনার কাছ থেকে, আমি আন্টি বলি, আচ্ছা সবাইকে তো আপা বলি, তারপর মনে হচ্ছে আজকে একটু আন্টি বলি। আন্টি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সময়টা, দিনের শুরুটা কিভাবে আসলে শুরু হয়, যদি একটু বলতেন আমাদেরকে। সকালবেলা উঠে ফজর পরে একটু ঘুমাই, তারপরে উঠি 9টা সাড়ে 9টায়। উঠে তো মানে কাজের লোক থাকা সত্ত্বেও তো তাদের পিছনে আমার ব্যয় করতে হয় অনেক সময়। ঠিক মতো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়েছে কিনা, আমার ছেলেকে দিয়েছে কিনা, তারা অফিসে যায়। তারপরে এই শুরু হয়ে যায় আমার কাজ সারাদিনের। ধরেন এই বাগান করি একটু, সেই বাগানের কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা, অ্যাকুয়ারিয়াম আছে, সেটা মাছকে খাবার দেওয়া। তারপরে বুয়ারা আসে, ছুটা বুয়া আসে, তার পিছনে যে এটা করো এটা করো, হ্যাঁ তদারকি করা। এই সারাদিনই আমার সকাল শুরু হয়, মানে রাত পর্যন্ত এরকমই থাকে। কেননা আমি দেখাশোনা করি বাড়ির পুরা সব কিছু, যার জন্য সবাই আমার কাছেই জিজ্ঞেস করতে আসে। এই একটু পর পর দারোয়ান আসবে, এটা লাগবে, একটু পর কাজের মেয়েটা বলবে এটা লাগবে। এই সারাদিন ওদের ফরমাইশ খাটতে খাটতে আমি কিন্তু ওদের ফরমাইশ খাটি, সবার আবদারটা আসলে আপনার কাছে, আমার কাছে। তা আমি বলি আমি ফুড ফরমাইশ আমি খাটি, ওরা বলে আর আমি সারাদিন খাটতে থাকি ওদের পিছনে আর কি। আমার দিনগুলো এইভাবেই যায় আর কি। বাহ, চমৎকার। গুলশান আন্টি, আপনার কাছে একটু জানতে চাই, আপনার আসলে কিভাবে শুরু হয় দিনটা? আমি প্রথমেই নেক্সাসের লেডিস ক্লাবের যারা জড়িত আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে লেডিস ক্লাবটা এখন একটা খুব প্রিয় বিষয় আমার। লেডিস ক্লাবে যেতে খুব ভালো লাগে, সে যে লেডিস ক্লাবই হোক, বিকজ এখন তো আর ওই রকমের ধরা বাঁধা নিয়মের কাজ নাই আমাদের। সকালে 6টায় এখন ঘুমের থেকে আর উঠতে হয় না, স্কুল নাই, কলেজ নাই, কিছু নাই। তবে ওই সকালে উঠার পরে কিছু কমিটমেন্ট থাকে, যেহেতু আমি তো বাড়িধারা ডিওএইচএস লেডিস ক্লাবের চিফ পেট্রন, তারপর ওখানকার পরিষদেরও আমি একজন মেম্বার। তো এগুলো নিয়ে এই কিছু কাজ থাকে। আর আমার বাসায় আমার তো ছেলেমেয়েরা কেউ থাকে না, আমি একাই থাকি আর আমার হাজব্যান্ড থাকে। কাজে ওই খুব বাসার কাজগুলা করি, আমরা নিজেরাই করি, কাজগুলা নিজেরাই করি। এই করি, করতে করতে আসলে সময় কেটে যায়, কমিটমেন্ট থাকে। এটা আবার স্কুল, ওখানে আমাদের যে স্কুলটা আছে বাড়িধারা ডিওএইচএস এ, সেখানেও আমি আবার জিবি মেম্বার হিসাবে কাজ করতেছি। এই আর কি আমার পরিধি এখন কাজের। বাহ, চমৎকার। এবার জিশা আপুর কাছে আসি। আপনার সাথে আমার নামের মিল আছে, লিসা জিশা। হ্যাঁ, খুব মজা লাগছে আর কি। আর আপনার সাথে আমার তো আগেও কাজ করা হয়েছে, আমি জানি। তারপর আমি চাই যে আমার যারা দর্শক বন্ধুরা আছেন, আমাদের সদস্য যারা আছেন, তারা একটু জানুক আপনার সম্পর্কে, একটু যদি বলতেন। ওকে, যেহেতু আমি হচ্ছে বিজনেসের সাথে জড়িত, সো আমার আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে জাস্ট একটু নাস্তা করেই বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত। সেটা আমার ক্লায়েন্টদেরকে ডিল করা হোক, অথবা আমার প্রোডাক্টগুলো ঠিক মতন ডেলিভারি গেলো কিনা, ফ্যাক্টরিতে কাজগুলো হচ্ছে কিনা। মানে যেটা হয় যে আসলে আমরা যেহেতু আমার বিজনেসটা ক্লোদিং, সো আমার সেই ম্যাটেরিয়াল আমার কাছে আসলো কিনা, সেটাকে ফ্যাক্টরিতে পাঠানো, টেইলারকে কাজ করা, মানে আমার দিন যে আসলে সাথে মিললো কিনা, হ্যাঁ
ইচ অ্যান্ড এভরিথিং, মানে এগুলো জাস্ট দেখতে দেখতে আমার সময় কোন দিক দিয়ে যায়। মানে আমি জাস্ট রিসেন্টলি একটা কথা বলছিলাম একজনকে যে আমার আসলে দিনে 24 ঘন্টা না হয় 48 ঘন্টা হলে ভালো হতো, সময় চলে যাচ্ছে কোন দিক থেকে আমি টের পাচ্ছি না। সো এরকম একটা ব্যাপার, বাট সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছে, সময় ভালোই যাচ্ছে। সময়ের পিছু পিছু বা কখনো আপনি সময়ের পিছু পিছু, সময় আমার পিছু পিছু চলছে। আচ্ছা, চমৎকার, খুব সুন্দর করে আপনারা আসলে বললেন যে সময় কিভাবে চলে যাচ্ছে আপনাদের। তো এই যে আপনাদের তিনজনেরই আসলে বলবো যে বর্ণাঢ্য জীবন, এই জীবনের সময়কে মূল্য দিয়ে এই পর্যায়ে অবশ্যই আপনারা এসছেন। তো সময়ের যদি আমি বলি যে সময়ের মূল্য বা সময়কে সঙ্গে করে নিয়ে যে আসা, এটা কতটা আসলে গুরুত্বপূর্ণ, যদি আন্টি আপনি বলেন, গুলশান আন্টি। যেহেতু আমি মানে যখন আমার কাজকর্ম শুরু করলাম পেশাগত জীবনে, আমি একজন শিক্ষক, তারপরে যেহেতু ক্যাডেট কলেজেই আমি ওরিয়েন্টেড, দীর্ঘদিন ক্যাডেট কলেজে কাজ করেছি, সময়কে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। কারণ সময়ের একটু এই দিক ওই দিক হলেই মনে হতো যে সর্বনাশ হয়ে যাবে। সেই মিটিংয়ে উপস্থিত হব কিংবা ক্লাসে উপস্থিত হব কিংবা এখন আমি মাঠে থাকবো, আমার তো দেরি করা যাবে না। কিন্তু আমার ঘর সংসার আছে, আমার হাজব্যান্ড একজন সামরিক কর্মকর্তা, তা ওনার সাথেও ওইভাবে কাজকর্মের একটা সঙ্গতি, তারপরে আমার একটা মেয়ে ছিল, এখন সে বিয়ে হয়ে গেছে, আলাদাই থাকে, সে এখন আর্মি অফিসার এমসির। তো এইগুলা নিয়ে না আমি সময়কে সবসময়, আমি আমার স্টুডেন্টদেরকেও সবসময় বলতাম সময় হচ্ছে একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে আমাদের জীবনটাই তো হচ্ছে একটা সময়। আমি কিছু সময়ের জন্য এখানে অবস্থান করছি, কিছু সময় পর আমাকে চলেই যেতে হবে। তাইলে আমি যদি সময়কে গুরুত্ব না দেই তাহলে তো সময় আমাকে মাপ করবে না। এবং একটা জিনিস হচ্ছে যদি সময় মতো সব কিছু করা যায় তাহলে কোনো কাজে আমি দেখছি অসুবিধা হয় না। এই যে চমৎকার একটা কথা বলেছেন কিন্তু গুলশান আন্টি, যে সময়কে যদি সবকিছু মানে সময় মতো সবকিছু করার জন্য। আয়েশা আন্টি, আপনার কাছে জানতে চাই, আমি সবসময় দেখেছি যে আমরা যতই বলি যে গৃহিণীরা আসলে কি কাজ করে, কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত কিন্তু গৃহিণীরাই থাকেন। এবং আপনি একজন ক্লাবের সদস্য, আবার আপনি আপনার পরিবারকে সামলাচ্ছেন, সমস্ত আবদার আপনার কাছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি সময়কে প্রাধান্য দিচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত জীবনে আসলে কতটা প্রভাব ফেলেছে? আমি মনে করি যে আমাকে কিন্তু সবাই জানে যে আমি যখন কাউকে কিছু বলি সেটা আমি করি এবং সময় মতোই করি। যে সময়টা দেই আমি সেই সময়টাই কিন্তু, এবং এটা আমি আমার বাচ্চাদেরকেও আমি সবসময় শিখিয়েছি যে তোমরা যে সময়টা বলবা কাউকে যে আমি এই সময় যাবো বা এটা করবো, ওই সময় মতো কিন্তু করতে হবে। ওরা না করলে আমি এখনও আমি রাগ করি আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গে। কেননা আমি টাইম মতো দেখি যে আমি কোথাও যাব, রেডি হলাম, কিন্তু ওরা একটু দেরি করতো, আমার খুব রাগ হয়। আমি চাই সময় মতো সবাই মানে যেখানে যাই সময় মতো যাই। আমার কাছে যারা আসবে সময় দিল, যদি টাইমলি না আসে আমার খুব হয়। আমি এইভাবেই কিন্তু আমার সংসারটা চালিয়েছি এবং আমার ছেলেমেয়েদেরকেও এইভাবে শিখিয়েছি। আর আমি মনে করি ওইভাবে করে আমি উপকারও পেয়েছি। কেননা সময় মতো চললে তো কোনো লাভবানই হবে, ক্ষতি হবে না। ক্ষতি আসলে হয় না, এই একটা বিষয়, কখনোই ক্ষতি কিন্তু হয় না। আর এই যে আন্টি কিন্তু চমৎকার করে বললেন যে সময় মতো চললে কিন্তু ক্ষতি হয় না। আর আন্টিরা যেহেতু বসে আছেন, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা জিশাপুকে করাটাই বেটার, যেহেতু আমাদের জেনারেশন নিয়ে এই প্রশ্নটা আসলে করতে চাচ্ছি। ওনারা কিন্তু ওনাদের জীবনে সবসময় সময়টাকে মেনেছেন এবং আন্টিরা একমত হবেন যদি বলি যে আমাদের নিয়ে একটা অভিযোগ থাকে যে আমরা এই জেনারেশন সময় মেইনটেইন করি না। শুধু সেটা না লিশা, আমাদের ছেলেমেয়েরা তো এখনকার যুগে ওরা দেখি যে ওরা আসলে সময় করতে পারে না। এখন কেন পারে না? কোনো সময় বলে যে আমি হয়তো একটা যাবো কোথাও, তারা অফিস থেকে যেতে দেরি করলো জ্যামের আটকে গেছি বা কিছু, বা ওরা আমরা যেরকম মানে জানি না আমাদের বাচ্চারা কি মনে করবে, আমরা একটা কোনো কথা দিলে সেটা রাখতেই হবে। ওরা কিন্তু অতটা, আমরা যত দায়িত্ববান ছিলাম ওরা অতটা আমার মনে হয় না যে ওরা কথা দেওয়ার ব্যাপারে বা রাখার ব্যাপারে অতখানি দায়িত্ব। দেখি যে আয়েশা আন্টির অভিযোগটা এই যুগের হয়ে, এই যুগের প্রতিনিধি হয়ে আপনি কি বলেন? আচ্ছা, আমিও অবশ্যই আন্টির সাথে একমত হব যে এই কমপ্লেইনটা আসলে আমাদের যুগের ছেলে মেয়েদেরকে নিয়েই সবচেয়ে বেশি, যে আমরা সময়টা মেনটেন করি না। এবং আরেকটা কমপ্লেইন আছে, আমরা সময়কে প্রাধান্যও দিই না। মানে আমরা মনে করি আচ্ছা ঠিক আছে সময় আছে তো,
এখন করব না, পরে করব। আমাদের মা খালাদের যুগে বা আন্টিদের সময়টাতে সব সময় দেখেছি আমাদের, আপনিও হয়তো বা আপনার আম্মুর ক্ষেত্রে দেখবেন যে এই কাজটা এখন করে ফেললে কাজটা শেষ, আমি যদি কাজটা কালকের জন্য রেখে দিই, মানে আমার তো এমন হতেও পারে আমি কালকে হয়তো বা সেই কাজটা করার সময় পাচ্ছি না, এনিথিং, মানে যে কোনো কিছু চলে আসতে পারে, কাজটা করতে নাও পারতে পারে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, হ্যাঁ এনিথিং, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদ আমাদের যেহেতু বলে আসে না, সো সেই ক্ষেত্রে যখনের কাজ তখন করে ফেলার যে ব্যাপারটা, এটা আসলেও আমাদের জেনারেশনের কিছুটা গাফিলতি আছে। এটা আমি আসলে যদিও কথাটা সরি বলে দিই, হ্যাঁ খুবই ভুল, মানে আমাদের কাজটা খুবই ভুল, বাট আই এম সো সরি, মানে উই আর সরি যে আসলে এটা আমাদের দ্বারা হয় যে আমরা সময়টাকে প্রাধান্য দেই না এবং সময়কে মেনটেন করা, মানে এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে কিছুটা ল্যাকিংস আছে আমাদের জেনারেশনে। এটার জন্য কিন্তু আমরা অলরেডি সরি আসলে বলে নিয়েছি। তো সময় নিয়ে আসলে আমি নিজেও তো এই জেনারেশনের মধ্যেই পড়ি, তারপর আমি আসলে চেষ্টা করি যে সবসময়, এবং আমার কাছে আমি আরও একবার একটা আড্ডায় বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে সময়টাকে যদি আমরা ঠিক করতে পারি, জীবনের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়, তাই না? আপনাদের কি মনে হয় একটু যদি বলেন? 100%। আন্টি আপনি কি তাই মনে করেন? হ্যাঁ অবশ্যই, আমি মনে করি মানে সময় মতো কাজ করলে আমাদের সময় বাঁচবে। আমি সময় মতো গেলে আগামী যে সময়টা আসবে ওইটা আমাদের বাড়তি সময়, মানে ওই সময় আমরা অন্য একটা কাজ করতে পারবো, কোনো ঘুরতে যেতে পারবো ওই সময়টা। কিন্তু আমি যদি নিজেকে সময় দিতে পারবো, তো যদি আমি পরে করবো, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার ওই কাজটা নিয়ে পড়ে থাকতে হবে, আমি আর আগাতে পারবো না। এই জন্য সময়ের কাজ সময় করা ভালো, যে কোনো কিছুই সময় মতো করা ভালো। আরেকটা যেটা এবার হচ্ছে আপনাদের কাছে আমাদের অভিযোগ যেটা, যে সময় যে বদলে যাচ্ছে, সময় তো সবসময় আসলে প্রবাহমান বহমান, সে বদলে যাবেই, কিন্তু আমাদের একটা অভিযোগ থাকে আপনাদের প্রতি যে আপনারা কেন যেন পুরনো সময়টাকে আসলে ধরে রাখতে চান, মানে এটা আসলে কেন, এটা যদি একটু বলেন আন্টি আপনি বলেন। আশা আন্টি, আসলে আমরা একটা সবসময় আমাদের মা বাবা তো আমাদেরকে একটা মানে গণ্ডি, এত কিছু ছিল না তো তখন, আমরা ওইভাবেই আমাদের মন মানসিকতা কিন্তু ওইভাবেই তৈরি হয়ে গেছে যে তখন ডিশ ছিল না, তারপরে মানে আমরা একটা ছবি দেখতে হলে, সিনেমা দেখতে হলে আমার মার কাছ থেকে পারমিশন নিতে অনেক সময় লাগতো আর কি। তা এখন এগুলার নাই, এখন তারা আমাদেরকে জিজ্ঞেসও করে না কেউ যে সিনেমা দেখতে যাব বা কিছু। কিন্তু আমরা যে ওইভাবে মানুষ হয়ে আসছি, আমার মা বাবা যে আমাদেরকে ওইভাবে মানুষ করেছে, এখন মনে হয় যেন ওরা কেন এটা শুনবে না, ওদেরও এটা করা উচিত। মানে আন্টির কথা যতটুকু বুঝতে পারলাম, এটা আন্টির আক্ষেপটা, মানে আগের জেনারেশনের আক্ষেপটা, সেটা আমাদের উপর ঝাল হয়ে আসে না, যেটা আমার মেয়ে সবসময় বলে। আক্ষেপ না, আসলে ওই যে সময়টুকু আমরা পার হয়ে আসছি, যে ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের প্যারেন্টসই হোক কিংবা স্কুলেই হোক, স্কুলের কথাই যদি আমরা শুধু প্যারেন্টসরা কি, আগে স্কুলেও তো আমাদের পরিবেশ কালচার সবকিছু মিলেই আসলে চেঞ্জটা ছিল। তো এই যে কিন্তু এই যে আমাদের সময় নিয়ে আড্ডা না, এতে কি হচ্ছে জানো, সময়টা পিছু পিছু আমাকে কি বলছে, কানে কানে এসে বলছে এখন একটা ব্রেক নিতে হবে আমার। সময়ের পিছু পিছু চলতে চলতে আমাদের শুরু, মানে সময় হয়ে গেল প্রথম ব্রেক নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। যারা এখনও আজকের আড্ডায় যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে ফেলুন। আর যুক্ত হওয়ার প্রসেসটা কি বলুন তো? আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। যুক্ত হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাকে হতে হবে নারী, কারণ এটা আমাদের লেডিস ক্লাবের আড্ডা। আড্ডা দিচ্ছিলাম, আমরা কথা বলছিলাম সময়ের পিছু পিছু আমরা কিভাবে নিজেকে আপডেট করতে পারি, বা কিভাবে সময়কে আসলে মূল্য দেওয়া আদৌ ঠিক কিনা। এটা আসলে খুব একটা অবান্তর কথা, অবশ্যই সময়কে মূল্য দেওয়া উচিত আমাদের। তো আমরা কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, আন্টি আপনার সাথে বলেছিলাম, আপনাকে বলেছিলাম যে সময়, এই যে আমাদের একটা কমপ্লেইন থাকে আপনাদের প্রতি, তো এখন আপনার কাছে জানতে চাই যে সময় যে আপনারা বলেন যে আঁকড়ে ধরে রাখার বিষয়টা, যে আমরা আগের যুগেই থাকবো বা আজকালকার ছেলেমেয়েদের সাথে মিলছে না, এই যে অভিযোগটা, এটা কতটুকু সত্যি আসলে?
আমি এইখানে একটু আছি, দ্বিমত আছি যে এখন ওরা সময়টাকে ধরে রাখতে পারছে না, কিংবা এই জেনারেশন সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারতেছে না, সেটা আমি মনে করি না। আমি মনে করি যেহেতু এখন টেকনোলজির যুগ, আমাদের তো সেই টেকনোলজি আমাদের সময় ছিল না, এখন টেকনোলজি, এখন যদি তাদেরকে আমরা সেই টেকনোলজি থেকে বঞ্চিত করে বলি যে না তুমি সকালবেলা ঘুমাই যাইতে হবে, তোমাকে রাত 10টা বাজে সকালে উঠতে হবে, তোমাকে ভোরে করতে হবে, কিন্তু তার রাত্রেবেলা বসে সে হয়তো একটু সময় টেকনোলজি নিয়ে, মোবাইল নিয়ে কিংবা অন্য কিছু নিয়ে সে করতে পারে, সেখান থেকে সে অনেক কিছু জানবে, শিখবে। তবে এই ব্যাপারে আমার শুধুমাত্র একটু রিকোয়েস্ট থাকবে গার্জিয়ানদের প্রতি, যে ওনারা একটু লুক আফটার করবেন যে তারা যাতে এক্সেসিভ কোনো কিছু না করে, কিন্তু তারা তাদের মতো করেই করবে। আমি যেভাবে লাইফ লিড করে আসছি আজ থেকে নিয়ে 50 or 60 ইয়ার্স ব্যাকে, আমি সেই লাইফ এখন চাই না যে আমার গ্র্যান্ড ডটার কিংবা গ্র্যান্ড সান সেটা করুক, এটা আমি কিন্তু চাই না। বাহ, চমৎকারভাবে কিন্তু বলেছেন যে তাল মিলিয়ে চলতে হবে। তো জিশা আপু, আপনি একটু বলেন যে এই যে আন্টিরা বললেন যে আসলে ওনারা চান না যে এইভাবে আসলে চলুক, বা আন্টি কিন্তু বলেছিলেন যে ওনার একটা রাগ, ওটাই আমি যেটা বলছিলাম যে আন্টির তো হচ্ছে একটা আক্ষেপ যেটা ছিল, মানে অনেক সময় থাকে না, এটাকে আসলে আমি নেগেটিভ ভাবে বলবো না, পজিটিভ ভাবেই বলবো। আন্টিদের সময় আসলে আমাদের মতন যুগটা এত অ্যাডভান্স ছিল না, ওই সময় আন্টিরা যেভাবে জীবনযাপন করেছে ওটাই আসলে প্রপার ওয়ে ছিল। ওনাদের বাবা মার কাছে তখন মনে হয়েছে ছেলে মেয়ে ফাস্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি ওটাই প্রপার ওয়ে ছিল। এবং টেকনোলজির জায়গা থেকে বলেন, সব জায়গা থেকে, তখন না কোনো সোশ্যাল মিডিয়া ছিল, টিভিতে একটাই চ্যানেল চলতো, বিটিভি, মানে দুপুরবেলা ছবি দেখার জন্য বসতে হতো। এই যে আন্টি একটু আগে বলছিল যে মুভি দেখার জন্য মা বাবাকে বলতে হতো, বলে পারমিশন নিয়ে দেখতে হতো, তখনকার যুগটাই এরকম ছিল, আমাদের যুগটা এরকম। তো আন্টির ওটা আসলে কষ্ট লাগা থেকেই আসলে আক্ষেপটা। আসলে কি সময় যেহেতু বদলে যাচ্ছে, তো আমরা আসলে চাইলেও অনেক মানে ওই চিরন্তনকেও বদলাতে হয় যে কথাটা আসলে বলে, ওটা আসলে কিন্তু সত্যি, আমরা চাইলেও সবসময় একই রকম থাকতে পারবো না, সম্ভব না। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বদলাতে হবে। ইভেন আর আপু, আমরা ধরেন আজ থেকে 5 বছর পরে যদি যাই, হয়তো আন্টিদের জায়গাটাতে না, বয়সে না গেলেও, বাট আমরা এখন যে অবস্থায় আছি তার চাইতে আরো বেশি অ্যাডভান্স অবস্থায় যাব, তখন এই আক্ষেপটা আমাদেরও থাকবে। এখনো কিন্তু হয় যে আমাদের থেকে ছোট যারা, যে ছোট যারা, তাদেরকে অনেক আক্ষেপ হয়। যেমন আমি আমার বোনের ক্ষেত্রে বলি, আমার ছোট বোন আছে, আমার ছোট বোন আমার চাইতে 11 বছরের ছোট। তো আমি সবসময় ওকে বলি যে আমি ক্লাস 9-এ এসে কম্পিউটার ইউজ করেছি, ও জন্মের পর কম্পিউটার দেখেছে। খুব স্বাভাবিক। এই যে ব্যাপারগুলো, মানে এই আক্ষেপটা না আসলে প্রত্যেকটা জেনারেশনের থাকবে। আন্টিদের জেনারেশনের জায়গা থেকে আন্টিদের আক্ষেপ, আপনার আমার জেনারেশনের জায়গা থেকে আমাদের আক্ষেপ, প্রত্যেকটা জেনারেশনের থাকবে। ওদেরও হয়তো এক সময় আক্ষেপ হবে যে একদম একদম আসলে দোষটা আমাদের কারোরই না, দোষটা সময়ের। এই সময় নিয়ে কথা বলতে বলতে একটু বড় পরিসরে চিন্তা করি, আমাদের দেশে আমার মনে হয় সবচেয়ে বেশি নষ্ট হয় সময়। হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তাঘাটে বলি, হ্যাঁ, তো এই যে সময় নষ্টর বিষয়টা, এই টাইমটাকে কোনোভাবে, মানে এই সময়টাকে কোনোভাবে আমাদের কিছু করার থাকতে পারে? আন্টি আপনি একটু বলেন আমাকে যে কোনোভাবে কি কিছু করার থাকতে পারে? অনেক লম্বা একটা সময় আমরা জ্যামে বসে থাকি, তখন আসলে কি করা যেতে পারে, একটু বলেন তো। মানে ট্রাফিক জ্যাম কিংবা এই জাতীয় জিনিসে যখন আমরা মুখোমুখি হয়ে যাই আর কি, তখন ওই যে সাথে যদি কোনো কিছু থাকে, লেখাপড়া, বই, হেন তেন, এইগুলো আর কি একটু বসে করা যায়। মোবাইল থাকলে মোবাইল, তখন মানে মোবাইলে অনেক কিছুই তো আছে শেখার, মোবাইলটার মাধ্যমেও তো অনেক কিছু শেখা যাচ্ছে। আমি যখন চিন্তা করি, আমি তো মনে করেন আমরা অনেক পুরানো লোক, অনেক পুরানো, আলহামদুলিল্লাহ যে আমরা এত আয়ু পেয়ে এখনো বেঁচে আছি। 60 ইয়ার্স আমরা এই পৃথিবীতে পদচারণা করছি। দের ইজ লটস অফ চেঞ্জেস। এখন এই ট্রাফিক জ্যামটা আমাদের সময় কিন্তু কোনো ছিলই না, হ্যাঁ, কিন্তু এখন এগুলা হচ্ছে। তো এখন এই সময়গুলোতে এই যে করার মতো, হয়তো আমি মনে করি একটা সাথে একটা ছোট একটা বই টই নিয়ে, অনেকে যাদের বই টই পড়ার আছে, একটা বই নিয়ে, সে তো আর গাড়ি ড্রাইভ করছে না, সে বসে এই সুযোগে এটা কাজটা করতে পারে, কিংবা তার কোনো অ্যাসাইনমেন্ট আছে কিংবা কোনো কিছু আছে, সে তখন বসে কিন্তু গাড়িতে বসে বসে এই কাজগুলো কিছু প্রোডাক্টিভ করতে পারে। এইটা আমি মনে করি আর কি, যে এইভাবে টাইমটাকে ওয়েস্টেজ না করে, বিকজ আমাদের টাইম তো খুব কম, জীবন মানেই হচ্ছে একটা টাইম শুধু,
একটা টাইম লিমিট নিয়ে আমরা একটা এসেছি। টাইম, আর ওই টাইমটাকে, টাইম বলতে কি, সময় তো একটা আপেক্ষিক ব্যাপার, কোনো টাইম নেই। এখন কি কোনো টাইম, এটা কি কোনো টাইম যাচ্ছে? এটা তো কোনো টাইম নেই। এটা তো আমরা সময়টাকে কি করছি, একক করে করে ভাগ করে নিছি, সেকেন্ড, মিনিট, আওয়ার, দিন, ইয়ার। এটা আমরা কি জন্য করছি? আমাদের নিজেদের সুবিধার জন্য। মানুষের মস্তিষ্ক যত বেশি উর্বর হয়েছে ততই তারা এইগুলো বের করছে, ঘড়ি বের করছে, এইটা সেটা। এটা আমাদের চলার জন্য একটু সুবিধা করে দিছে, কিন্তু লাইফটা তো আমাদের অনেক ছোট। তো এই লাইফের মধ্যে যদি আমি এইটুকু সময়ের মধ্যে আফসোস করার কিছু নাই, আমি কখনো রিপেন্ট করি না। আমি মনে করি আমাকে, আমার যতটুকু সময় আছে আমি এইটাকেই ইউটিলাইজ করব, আমি এইটাকেই যদি কাজে লাগাই তাইলে তো আমি একটা, এর থেকে আমি একটা আনন্দ পাচ্ছি, আর ভালো কিছু হবে। জি, এই আনন্দটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ। আমি এইটাকে সবসময় আমি এইভাবে আমি মনে করি। আমি যে বললাম যে আমি রিপেন্ট ওইরকম কখনো কোনো কিছু নিয়ে আমি করি না, যে এরকম হয়ে গেলে আগে চিন্তা করব, কাজ করব, ঠিক সেইভাবে কাজ করে যাব। চমৎকার বলেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে সময় যখন একটু খুব ব্যস্ত থাকেন আপনি, আমি জানি, তো এই যখন একটু অবসর পান তখন আসলে কি করেন? অবসর পেলে আসলে আমি একটু তখন ফেসবুক ঘাঁটি, আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলি। একটা ছেলে বাইরে থাকে, মানে নাতি নাতিরা থাকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, সবসময় পারি না। আর পুরনো স্মৃতিগুলি আমি বসে বসে চিন্তা করি, আমার যত ভালো দিনগুলি গেছে, আমি কি করতাম, এমনকি আমার আম্মা যে আমাকে শাসন করতো সেটাও আমি মনে করি। এবং সেই সাথে আমার ভালো দিন গেলে আমি অবসর সময়ে বসে বসে মানে রোমন্থন করতে আমার ভালো লাগে আর কি। ওটা একটা মানে আমার একটা শখ। বয়সের যারা, তারা কিন্তু আমরা ওই স্মৃতিগুলা রিকালেক্ট করতে কিন্তু আমরা খুব পছন্দ করি। এটা এই বয়সেরই একটা ধর্ম মনে হয়, যে তখন মানে আপনারা যেমন ব্যস্ত আছেন অন্যান্য কাজ কাম নিয়ে, আপনার ওই পুরানো স্মৃতি নিয়ে বসে রোমন্থন করার সময় আপনার নাই। কিন্তু আমাদের যেমন যখন অনেক সময় থাকে, বসে থাকি, তখন কিন্তু এই যে ভাবি যেটা বললো, আমরাও এরকম অনেক চিন্তা করি, ছোটবেলায় এই করতাম, ওই করতাম, মা এই করতাম, খুব ভালো লাগে। তখন মনে হয় যে ওই জিনিসগুলো আবার, তখন মনে হয় যেন সেই পুরানো লোকদের যদি আবার পেতাম, কিন্তু অনেকেই তো নাই, তখন আর কি একটু কষ্ট হয়। আবার যখন সুখের কথাটা মনে পড়ে তখন আবার সেইটার একটু মানে একাই হাসি আবার, এই আর কি, এইভাবেই দিন যায় আর কি। সময় চলে যায় আসলে, সময়ের পিছু পিছু জীবন থেকে অনেক মানুষ চলে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো কিন্তু আমাদের রয়ে যায়, এবং এগুলো আমাদের সাথেও কিন্তু একসময় চলে যাবে। হ্যাঁ, আমি কিন্তু ওই ছবি দেখি বসে বসে, মানে আগের ছবিগুলো তখন তো প্রিন্ট করা আমার কিন্তু অনেক আছে, আমি ওগুলো দেখি, দেখে ওইগুলি মনে করি, খুব ভালো লাগে আমার ওইগুলা দেখতে। জিসাপুর কি করা হয়? আমি একটা জিনিস যেটা আমি তখন বলতে মিস করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে তখন যেটা বলছিলাম যে সময়ের আমরা যে কদরটা করি না, সেটার কারণে একটা জিনিস আমরা খুব মিস করি। আমাদের আগের জেনারেশন, ইভেন আন্টিরা আমার সাথে একমত হবেন, ওনারা সময়ের কাজ সময় শেষ করে কিন্তু ওনারা অনেক প্রোডাক্টিভ কাজ করতো, সেলাই বলেন, হাতের কাজ বলেন, অনেক কিছু করার সময় পেত। আমরা তো এখনের কাজটা 2 ঘন্টা পরের জন্য রেখে দিই, 24 ঘন্টার জন্য আমাদের জন্য কম মনে হয়, যে মানে যেটা প্রয়োজনীয়, মানে যেটা আমার ডেইলি রুটিনের কাজ, সেটা শেষ করতে করতে আর প্রোডাক্টিভ কিছু করার আমরা সময় পাই না। সো এটা আসলে একটা ব্যাপার। বাট আচ্ছা, এই যে জিসাপু যে বললো যে সময়ে আমরা কাজ আসলে করি না, এটা থেকে না আমার একটা জিনিস মনে হলো, যে প্রশ্নটা আমি করি। ছোটবেলা যখন আপনারা পড়াশোনা করেছেন, আমাদের ভিতরে টেন্ডেন্সি আছে সময়ের পড়াশোনা কখনো সময় আমরা করি না, পরীক্ষার আগের রাতে, রাইট, পরীক্ষার আগের রাতে করা হয়। তো আপনাদেরও কি সেম ব্যাপারটা হতো? আচ্ছা, একটু শুনতে চাই আমি কিন্তু আবার ভিন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার আগাগোড়াই আমি একজন মানে পড়ুয়া, শিক্ষক এবং লেখাপড়া এইটা নিয়ে এখনো আমি আমার গ্র্যান্ড ডটার, গ্র্যান্ডসান এদেরকে বলি
যে আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে লেখাপড়া। আচ্ছা, লেখাপড়া করতে হবে, সময় মতো লেখাপড়া করতে হবে। আর আমি ছোটবেলা থেকেই আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আই নেভার স্টুড সেকেন্ড ইন মাই ক্লাস, এবং সবসময় ওইরকম করে মানে আমার থেকে মার্কস বেশি পেয়ে যাবে অসম্ভব, সেই কম্পিটিটিভ। সেই রাত্রে ভোর রাত্রে উঠে বসে পড়ি আর শেষেই পড়ি, পড়াই আমার একটা ইয়ে ছিল। এবং আমি যে বললাম না, আমি শুধু টিচার এরকমের টিচার ছিলাম না যে জাস্ট প্রফেশনাল শুধু টিচার আমি ছিলাম না, পড়তে হবে। এবং আমার স্টুডেন্টরা এখন সারা পৃথিবী ব্যাপী ছেটানো আছে, এবং আমি যখনই ওদের সাথে আমার দেখা হয় তখন ওরা বলে কি যে ম্যাডাম আপনি কিন্তু ভীষণ কড়া ছিলেন, বাট আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। আমি ইংলিশের টিচার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, তো আমি না লেখাপড়া ছাড়া আর কিছু বুঝতাম না। আচ্ছা, এটাও কিন্তু একটা কোনো ইয়ে ছিল না আমার। আমি এখন আমার মনে হয় আমি যদি এখন একটা ভালো বই পাই আমার আর কিচ্ছু লাগে না। বা এটাও কিন্তু এক ধরনের এতদিন ধরে যে উনি পড়ার অভ্যাসটা রেখেছেন, আমরা তো অলরেডি ভুলে বসে আছি। ছোটবেলায় হচ্ছে যে বইমেলা হতো, বইমেলায় যাব, অনেকগুলো করে বই কিনবো। এখন আপু আমি বলতে পারবো না আমি লাস্ট কোন ইয়ারে বই মেলায় গিয়েছি। আমি আয়শা আন্টির কাছ থেকে, মানে আমার যে আয়শা আন্টি বললো যে উনিও হচ্ছে পরীক্ষার আগের দিন পড়তেন, তো এটা শুনে আমি একটু রিলিফ ফিল করছিলাম। আমি আপনার এই গল্পটা আমি শুনবো, তবে জুমে আমার বন্ধুদের সাথে একটু পরিচিত হয়নি, মানে যারা জয়েন করেছেন। জুমে রেবেকা আপু আছেন, তারপরে আমরিন আপু আছেন, রীতা আপা আছেন, সাইমা আপা আছেন। আপনারা প্রত্যেকেই, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায়। আড্ডা দেব কিন্তু বিরতির পরে। দর্শক, এখন আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আমার আড্ডাতে কিন্তু বন্ধুরা জয়েন করে ফেলেছে জুমে। আপনারাও দ্রুত, এই যে আমি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরতে আমি আশা করব যে আপনারাও কিন্তু জয়েন করে ফেলবেন। সুতরাং সাথেই থাকুন, আড্ডাতে একটু পরেই আসছি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নেক্সাস লেডিস ক্লাব আড্ডায়। আমাদের আড্ডা চলছে, সময়ের পিছু পিছু আমরা কিন্তু আড্ডাতে অনেকটাই জমে উঠেছি, জমে আড্ডা দিচ্ছি আমরা। আর যারা এখনও আমার আড্ডায় যুক্ত হননি, দ্রুত আড্ডায় যুক্ত হয়ে যেতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে, কারণ সময় কিন্তু অনেকটাই চলে গেছে আমাদের আড্ডার। তো যদি মনে করেন যে না আমি আর একটু পরে জয়েন করি, তাহলে কি হয়, আমরা কিন্তু আড্ডা দিতে পারি না। তাই দ্রুত জয়েন করতে হবে, কারণ আপনাদের উপস্থিতিতেই আমাদের এই আড্ডা কিন্তু মুখরিত হয়ে যায়, ঠিক আছে? আর আমরা কথা বলছিলাম আমাদের সময় নিয়ে, কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে আমাদের যারা জুমে এসছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার। রেবেকা আপা আছেন, রীতা আপা আছেন, সাইমা আপা আছেন, আমরিন আপা আছেন, রাশিদা আপা আছেন। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডাতে। আর দুজন ডিওএইচএস বাড়িধারার লেডিস ক্লাবের দুজন মানে গণ্যমান্য ব্যক্তি আমাদের মাঝে আছেন। তো একটা বিষয় আসলে না বললেই না, আমাদের সম্ভবত রীতা আপা এবং হচ্ছে সাইমা আপা সদস্য, তাই তো? আমাদের লেডিস ক্লাবের। আচ্ছা আচ্ছা। তো গত 15ই মে আপনারা আপনাদের লেডিস ক্লাবের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দিন ব্যাপী পালন করেছেন। তো একটা কাজ করি, আমরা একটু ক্লিপস দেখে নেই যে কেমন ছিল সেই দিনটা, একটু দেখে নেই আমরা। আচ্ছা, আমাদের এই ক্লাবটি 2005 সালের এই মে মাসে প্রতিষ্ঠিত হয়। আমাদের ক্লাবের যে মোটোটা সেটা হলো আমরা নারী আমরাই পারি। নেক্সাসের যারা লেডিস ক্লাবের সদস্য তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হতে পারে, একটা যোগসূত্র হবে এবং ভবিষ্যতে এটা আরও অনেক বেশি শক্তিশালী হবে। এখানে যারা আমরা এক্সিকিউটিভ কমিটিতে আছি তাদের প্রত্যেকের সম্মিলিত চেষ্টা এবং কর্মকাণ্ডের মাধ্যমেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সফল হয়। এইখানে আমরা যারা লেডিসরা আছি, আমরা এখন এমন একটা বয়সে এসে গেছি যে আমাদের আর বাইরের আর কোনো কাজকর্ম তেমন কোনো কিছু নাই।
আমরা যারাও চাকরি করতাম সেখান থেকে আমরা অবসর নিয়েছি। যেহেতু আমাদের ছেলেমেয়েরাও আমাদের কাছে থাকে না, এটা আমাদের একটা মন মানসিকতার একটা খুব ভালো একটা স্থান। আমাদের এখানে কিন্তু কোনো বাইরের শিল্পী আমরা ইনভাইট করি নাই, যারাই আমরা অনুষ্ঠান করেছি সব কিন্তু আমরা নিজেরাই, এই ক্লাবের সদস্য না, বাইরের কোনো সদস্য না। আমরা যখন এই লেডিস ক্লাবে আসি সবার সাথে সবার দেখা হচ্ছে, সবার খোঁজখবর আমরা নিতে পারতেছি, কার কি সুবিধা অসুবিধা, তাকে কোনো হেল্প করা লাগবে কিনা এটাও আমরা জানতে পারি। পয়লা বৈশাখ থাকে, নবান্ন উৎসব থাকে, তারপর 21শে ফেব্রুয়ারি থাকে, শরৎ উৎসব থাকে। আমরা প্রতি বছর 2-3টা মেলা করি, বিজয় মেলা করি। আনন্দ দেওয়া এবং নেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য ক্লাবের। তো আনন্দের মাঝেই ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি। চেষ্টা করেছি অনেক বেশি আনন্দ দেওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। বাহ, চমৎকার চমৎকার ছিল। মানে 2 লেডিস ক্লাব মিলেই কিন্তু আসলে আমাদের একটাই লক্ষ্য, একটাই ইচ্ছা, সেটা হচ্ছে সময়ের সাথে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা যে বয়সেরই নারী হোক না কেন, তাই না? আর আমি একটু যেহেতু দেখছিলাম যে সদস্যরা আছেন, আমি তো রীতা আপার কাছে যেতে চাচ্ছিলাম। রীতা আপা, আনমিউট করে নেবেন, আপনি আমাদের ডিওএইচএস লেডিস ক্লাবের সেক্রেটারি। রীতা আপা আনমিউট করে নেবেন একটু, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমি। রীতা আপা, হ্যাঁ আপা আনমিউট করতে হবে, আপা আনমিউট করে নেবেন, আপনার সাউন্ডটা অফ আছে, আপনার মোবাইলে আনমিউট করে নেন। আচ্ছা আচ্ছা, রীতা আপা আনমিউট করতে করতে আমি সাইমা আপার কাছে আসি। সাইমা আপা, আপনি ডিওএইচএস লেডিস ক্লাবের উপদেষ্টা, তো আপনার কাছে আমি জানতে চাই, প্রথমে স্বাগত আমাদের আজকের লেডিস ক্লাবের আড্ডায়। আমি আপনার কাছে জানতে চাই, এই যে একটা এত বড় একটা ক্লাবের আপনি সদস্য, এই সময়ের সাথে সদস্য এবং উপদেষ্টা আপনি, তো সময়ের সাথে মিল রেখে বা জীবনের ব্যস্ত সময় থেকে এই যে ক্লাবকে সময় দেওয়া বা আবার নিজের ব্যক্তিগত জীবনে একটা সমন্বয় তৈরি করা, কিভাবে সময়টাকে ম্যানেজ করেন? এটা আসলে এক কথায় বলতে হয়, ইচ্ছে থাকলেই উপায় হয়। আমরা আসলে ডিফেন্সের ওয়াইফ, তো ওনারা রুটিন মাফিক চলাফেরা ছিল ওনাদের, তো ওনাদের সাথে চলতে চলতেই আমরা সেই সবগুলি শিখে নিয়েছি এবং আমাদের সাথে ধারণ করে নিয়েছি। তো সেই জন্যে আমাদের কোনো অসুবিধা হয় না, সেই টাইমটা আমরা আসলে ভুলি নাই, বা সময় মতো চলা, সময় মতো খাওয়া দাওয়া, ঘোরা। আমরা আগে সেলাই করতাম, কখনো আমরা লেডিস ক্লাব করেছি, সেলাই করেছি, বাসায় বাসায় আড্ডা মেরেছি, অনেক কিছু করতাম। আবার হাজবেন্ড আসলে বাসায় তাদেরকে নিয়ে বেরিয়ে যাওয়া, সেটা থেকে এখনো আমরা যে আছি বা বয়স হয়েছে, কোনো ক্রমে আমরা ব্যতিক্রম না এখনো। তো টাইমে আমরা মেনটেন করি এখনো। যদি বলে এতটা সময় মিটিং আছে, আমরা সেই মোতাবেক আমরা পৌঁছে যাই, তার লেডিস ক্লাব আছে পৌঁছে যাই। এটা আমাদের অসুবিধা হয় না, আসলে অভ্যাস এবং ইচ্ছা। ইচ্ছাটাই বড় কথা, সত্যি ইচ্ছাটাই আসলে বড়। রীতা আপা আনমিউট করে নেবেন, এবার আপনার সাথে কথা বলতে চাই। রীতা আপা, আপনার আশেপাশে যদি কেউ থাকে তাকে একটু বলবেন আপনাকে আনমিউট করতে সহযোগিতা করতে। রীতা আপা, হ্যাঁ এইবার হয়েছে। রীতা আপা, টিভির ভলিউমটা একটু মিউট করে নেবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে নেবেন আপা। হ্যাঁ, টিভির ভলিউমটা, জি রীতা আপা টিভির ভলিউমটা মিউট করে নিলেন, না হলে সাউন্ড আসলে ডাবল শুনতে পাচ্ছে সবাই, আপনারও শুনতে কষ্ট হবে, আমাদেরও। হ্যাঁ
রিতাপা, আপনাকে প্রথমত আপনাকে স্বাগত আমাদের লেডিজ ক্লাবে, এবং আমাদের নিয়ম হচ্ছে নতুন সদস্যদের আমরা আসলে হাততালির মাধ্যমে গ্রহণ করে নেই। রিতাপা, জি জি, কেমন লাগে হচ্ছে এরকম একটা মানে একটা লেডিস ক্লাবের একজন, আপনি ডিওএইচএস লেডিস ক্লাবে এবং এখন আছেন আপনি নেক্সাস লেডিস ক্লাবে, কেমন লাগছে আপনার? আমি খুবই আনন্দিত। জি, এবং এটা আমি নেক্সাস টিভিকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি 2005 সাল থেকেই কিন্তু আমি এই ক্লাবের সাথে জড়িত। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই ক্লাবটাকে আমাদের ক্লাবটাকে খুব আমরা আনন্দের জন্যই বেসিক্যালি ক্লাবে যাই, এবং কোনো কিছুই আমি মনে করি না যেটা করতে কষ্ট হচ্ছে। আমরা খুব আনন্দ করে সবাই আমরা টিমের মাধ্যমে কাজ করি। বাহ, আমরা যারাই মেম্বার তারা আমরা সবাই মিলে সবকিছু, যে কোনো অনুষ্ঠান হোক যেটাই হোক, আমরা সবাই মিলেমিশে কাজটা করি এবং সবকিছুতে এখন পর্যন্ত খুবই সাফল্যের সাথেই আমরা করি। বাহ, চমৎকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আপনি জয়েন করেছেন, এবং আশা করছি যে বাকি যারা সদস্য আছেন প্রত্যেকে প্রতিদিন অ্যাটলিস্ট ট্রাই করবেন আমাদের আড্ডায় জয়েন করার জন্য। আর এখন আমি একটু স্টুডিওতে আসি। আমার এখানে যে তিনজন সুন্দরী সদস্য না বন্ধু, নতুন সদস্য এবং বন্ধু বসে আছেন, তাদের সাথে আমরা সময় নিয়ে আড্ডা দিচ্ছিলাম, সময়ের পিছু চলা নিয়ে আসলে আড্ডা দিচ্ছিলাম। তো এই সময়ের সাথে চলতে চলতে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে হোঁচট খেয়ে যাই, অনেক সময় দেখা যায় যে পারি না, মনে হয় যে আমি এত পিছিয়ে পড়েছি, আমারই ক্লাসমেট ও কত সামনে এগিয়ে গেল। তো এই সময়টা আসলে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায়, একটু যদি আশান্তি আপনি বলেন একটু। আসলে এটা উদার মনের পরিচয় হতে হবে আর কি। তখন এটা খাপ খাওয়ানো একটু, যদি আমি না উদার হই তাহলে কষ্ট হয়, কিন্তু নিতে হয়, কেননা সবাই তো আর একভাবে যায় না। সবার হাতে 5টা আগুন যেরকম 5 রকম, সবার মেধা বা সবার মেন্টালিটি ভিন্ন ভিন্ন, সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন। সেখানে আমি হয়তো তার সাথে পারছি না, আমার সাথে তার কোনো একটা কিছুতে গ্যাপ আছে, সেই জন্য সে আগায় গেল, কিন্তু আমি তো ওই গ্যাপটার জন্য পিছিয়ে গেলাম। আমাকে চেষ্টা করতে হবে, যদি আমার আগ্রহ থাকে নিশ্চয়ই আমি পারবো, চেষ্টা করতে হবে। বা আরেকটু যদি একটুভাবে বলি যে আজকে যদি জিশা আপুর সাথে বলি, জিশা আপুর একটা বিজনেস আছে, সে বিজনেস করে এগিয়ে যাচ্ছে, এমন না যে আমাকেও বিজনেস করে আসলে এগিয়ে যেতে হবে, তাই না? এমন তো হতে পারে যে আমি অন্য কোনো ক্ষেত্রে আসলে ভালো করছি। গুলশান আন্টি, আপনি যদি এই ব্যাপারে একটু আমাদের যারা নতুন, যারা আমরা যারা শিশু আছি, তাদেরকে যদি কিছু বলতেন। আমি যেটা বলবো যে আমার ব্যাপারে তো এখন আর নাই, আমি এটা আর মনে করি না। আমি মনে করি এখন আমার অনেক উপরে আমি উঠে গেছি, এখন আর আমার ওই কম্পিটিশনের মধ্যে আমার কোনো নেই কারোর সাথে। তবে আমি বাকিদের জন্য বলি, এই যেটা আপনি বলছেন, প্রত্যেকের ভিতরেই এক একটা আগুন আছে, একটা আলো আছে, সেটাকে সে জ্বালাবে। সে যদি আরেকজনের আলো দেখে ওই আলোতে চলতে যায়, তাহলে তার নিজের পথটা অন্ধকার হয়ে যায়। তখন তার নিজের আলোটা সে জ্বালাইয়ে যখন যাবে, তখন তার হবে। তবে এটা মানুষ তো, মানুষের মন তো আর অত সব যুক্তিতর্ক বুঝে না অনেক সময়। তবে এটা একটু বুঝতে পারলে, এটার সাথে অ্যাডজাস্ট করতে পারলে, একটা যে মানসিক একটা অনেক সময় অনেকে মধ্যে থেকে যায়, বিষণ্ণতার মধ্যে, এই জিনিসটা কাটায় উঠতে পারবে। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আর আমার নিজের জন্য এখন আর কিছু না, আসলে আমাদের এখন আর কিছু নাই, কিন্তু আমরা এই অ্যাডভাইসটুকু করতে পারি, এছাড়া আমাদের সেটাই আসলে আমাদের জন্য বেশি দরকার। প্রতিটা মানুষেরই নিজের কিছু না কিছু প্রতিভা আসলে থাকে, সেটাকে বুঝতে হবে, জানতে হবে নিজের প্রতিভা। আরেকটা ব্যাপার কি আপু, আমি আন্টির সাথে একমত হব যে আন্টি যেটা বলছিল, সবার এক একজনের ভেতরে এক এক ধরনের আগুন। যদি আমি পড়ালেখা দিয়ে বুঝাই, সবাই ইংলিশে ভালো না, সবাই ম্যাথে ভালো। আমি হয়তো বা ইংলিশে ভালো, আপু হয়তো বা ম্যাথে ভালো, আপনি হয়তো বা ফিজিক্সে ভালো বা বায়োলজিতে ভালো, ক্রাফটসে ভালো, এক্স্যাক্টলি এনিথিং। এখন
আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং পাশাপাশি আমার ফ্যামিলিকে, যে আমি কোন সাবজেক্টটাতে ভালো, আমি কোন জিনিসটাতে ভালো, আমাকে সেই জায়গাটাতে গাইড করা বা পুশ করা যে ব্যাপারটা, যদি আমরা সঠিক পথটাকে বেছে নিতে পারি যে আমি কোন জিনিসটা ভালো করতে পারছি, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে যে পজিশনে আছেন, আমি হয়তো আমার জায়গা থেকে সেই পজিশনে থাকতে পারবো। সবকিছুতেই হতাশ থাকে, হ্যাঁ, এটা থেকে কিন্তু বের হয়ে আসতে এইটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপারও হয় সেটা হচ্ছে গিয়ে যে ধরেন আমি একটু এগিয়ে গিয়েছি, আমাদের এখনকার জেনারেশনের আরেকটা বাজে অভ্যাস হচ্ছে, আমরা যখন একটু এগিয়ে যাই তখন একটা অহমিকা চলে আসে আমাদের মধ্যে। সত্যি সত্যি একদম ঠিক, যে আমি অনেক বেশি এগিয়ে গেছি, যার কারণে হয় কি প্যারেন্টস এবং স্কুল টিচার ওনাদের একটা বড় রকমের একটা ভূমিকা থাকে। আমি তো অনেক দিন, আমি 45 ইয়ার্স আই এম এ টিচার, মানে গত 45 ইয়ার্সই আমি একজন টিচার। আমি আমার জীবনে যত রকমের স্টুডেন্টদেরকে দেখেছি, মানে ওই যে বললাম যে কেউ হয়তো একটু মন খারাপ করে ফেলছে, কিন্তু তাকে গাইড করতে হবে, তাকে ওই যে একটা উৎসাহ দেওয়া, ঠিক আছে তুমি এটা করতে পারো নাই, এইবার পারো নাই, নেক্সট টাইম আবার দেখো, নিশ্চয়ই তুমি পারবে। এক সময় আসলে মানে একবার না পারিলে দেখো শতবার, সেই শতবারের হিসেবে শতবার না হলেও আমাদের আসলে আরেকবার বিরতি নিতে হবে, আমাকে বিরতি নিতে হবে। ওটার জন্য কিন্তু প্যারেন্টস, জি আমরা এই বিষয়ে কথা বলবো তবে একটা ব্রেকের পরে। দর্শক, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কিছু না কিছু আলো থাকে, সময় হচ্ছে সেই আলোটাকে খুঁজে বের করার। আর এখন আমার সময় হচ্ছে একটা বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে। যারা এখনও জয়েন করেনি, দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে জয়েন করে ফেলতে পারবেন। আমরা কিন্তু শুধু টেলিভিশনেই না, আমরা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও আছি, আমরা ইউটিউবে আছি, আমরা সব জায়গায় বিরাজমান। তাই যেখান থেকে আমাদেরকে দেখছেন না কেন, দ্রুত জয়েন করে ফেলুন আমাদের জুমের আড্ডায়। আর আজকে আমরা যে বিষয়ে আড্ডা দিচ্ছি সেটা হচ্ছে সময়ের পিছু পিছু আড্ডা চলছে, আড্ডা চলবে। এই মুহূর্তে আমাদের আজকে আড্ডার একটা মজার বিষয় হচ্ছে যে লেডিস ক্লাব আর লেডিস ক্লাব, মানে বাড়িধারা ডিউএইচএস লেডিস ক্লাবের দুজন আছেন এবং আমাদের লেডিস ক্লাব কিন্তু আছে। একটা মজার ইনফরমেশন না দিলেই না, সেটা হচ্ছে আমাদের লেডিস ক্লাব কিন্তু 30,000 সদস্যের। হ্যাঁ, আমরা কিন্তু বিশাল বড় একটা পরিবার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে হচ্ছে আমাদের লেডিস ক্লাবের সদস্যরা আছেন। এবং সেখান থেকে আমি এখন যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন রেবেকা আপা। রেবেকা আপা, আনমিউট করে নেবেন। হ্যাঁ, রেবেকা আপা, আজকের আড্ডায় স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, সবাইকে শুভ সন্ধ্যা। আপনাকেও আপা। আপা, আজকে কিন্তু একদম পুরোটাই লেডিস ক্লাব। হ্যাঁ, মানে যারা আছেন তারাও ডিএইচএস লেডিস ক্লাব এবং আমাদের লেডিস ক্লাব কিন্তু। হ্যাঁ, তো এই যে আমরা কিন্তু কথা বলছিলাম যে আমাদের আড্ডাটা নিয়ে, হ্যাঁ, সময়টা নিয়ে, সময়ের পিছু পিছু। তো সময়ের পিছু পিছু চলতে চলতে টায়ার্ড লাগে কি মাঝে মাঝে? ধন্যবাদ। হ্যাঁ, আজকে দুই লেডিস ক্লাবকে ধন্যবাদ সবটা বলে শুরু করি। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরও বয়স হচ্ছে, সময় পিছু পিছু আসলে বলা খুব কঠিন। একটা সময় ছিল আমরা যখন মানে একটা স্ট্রাগল, মানে সংগ্রামের জীবন যাপন করেছি, তখন একটা সময়ের মধ্যে সবকিছু করতে হয়েছে। যেমন বাচ্চারা যখন ছোট থাকে না, তখন একটা নির্দিষ্ট টাইমে বাচ্চারা স্কুলে যায়, তাদের পিছনে কতটা হয়রানি, বাবা কেমনি গেছে আমি এখন যেতে পারি না। আসলে আমি রেবেকা তো নাকি অন্য কেউ করে দিই, আমিই করেছি। এটা হচ্ছে। আরেকটা হচ্ছে কি, যেটা আমরা সময় আমাদের পিছিয়ে দৌড়াবে না, আমরা সময়ের পিছিয়ে দৌড়াই। হ্যাঁ, যদি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আজকের জেনারেশনের কথা বলি, ওরা কিন্তু সময়টাকে ব্যবহার করে না, আমরা যেভাবে করেছি। এখনকার বাচ্চা জেনারেশনরা শুধু মোবাইল, এরা মনে করে এটাই আমাদের। আমরা টাইম ধরে লেখাপড়া, টাইম ধরে স্কুলে যাওয়া, বাচ্চাদেরকে মানুষ করা, এটা যে কত বড় একটা ইয়ের মধ্যে ছিলাম। এখন কিন্তু জীবন অনেক সহজ হয়ে গেছে, সময়ের পিছিয়ে অত বেশি দৌড়াইতে হয় না। এখন হাতের কাছে চাইলেই সবকিছু পাওয়া যায়। আগে কিন্তু আমরা নাই, যার কারণে বাচ্চারাও বুঝে না। আমরাও বাচ্চাদেরকে সেভাবে এখন বুঝাইতে হবে। সবাইকে আমি এটা বলবো যে আমার যতটা বয়স হয়েছে, আমি 50+ কিন্তু, তো যার কারণে আমি বলবো আমার হয়তো চলে যাওয়ার সময় চলে আসছে, জানি না কখন চলে যাব। সবাইকে অনুরোধ করবো সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে এবং কোন সময় এতটুকু যাতে নষ্ট
এতটুকু যাতে নষ্ট না হয়। আমি চেষ্টা করেছি সে করতে। আসলে সবাইকে একসময় চলে যেতে হবে, আমাদের তারপরও চেষ্টা করতে হবে সময়ের যতটুকু সম্ভব সঠিক ব্যবহার যেন আমরা করতে পারি। এখন আমরিন আপুর কাছে আসছি, আপু আনমিউট করে নেবেন। আমরিন আপু, আপনাকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায়, এবং আপনাকেও হাততালি দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। হ্যাঁ আপু, আপনি আমাদের আরেকটা যে ক্লাব মানে ডিউএইচএস লেডিস ক্লাবের একজন সদস্য, তো একটু যদি বলতেন যে সময় কিভাবে ম্যানেজ করেন বা কিভাবে লেডিস ক্লাবে আপনার সময় কেমন কাটে? আমি প্রথমেই বলে নেই, আমি লেডিস ক্লাবের জয়েন্ট কালচারাল সেক্রেটারি আছি। জি, এখানে এই বছরেই আমি আছি, এবং আমি সর্বকনিষ্ঠ বলবো যে এখানে ইসি মেম্বারসদের মধ্যে পড়েছি, এবং আমার বাচ্চারা কিন্তু এখনো স্কুল গোয়িং। তো আসলে আপনাদের সাথে কথা বলতে এসে আমি খুবই নিজেকে ধন্যবাদ দিতে পারবো যে আপনাদের সাথে কথা বলে আমার নিজের জীবনের সাথে অনেক কিছু মিল পাচ্ছি। আচ্ছা, আর যেহেতু আপনারা অভিজ্ঞ, অবশ্যই আমার গুলশানা ম্যাম আছেন এবং আয়েশা ম্যাম আছেন, এবং আমার আরো দুইজন আছেন, তারাও আমার সবাই পরিচিত এবং সম্মানের। আমরা কিন্তু 30,000 বন্ধু কিন্তু আপনার সাথে আছি, এবং কেমন লাগছে নেক্সাস লেডিস ক্লাবে কিন্তু 30,000 বন্ধু আপনাকে এখন দেখছে। ভালো লাগছে, আজকে প্রথমবারের মতন আমি এখানে এসেছি, খুবই ভালো লাগছে, এবং এত লোকের সাথে কথা বলছি সরাসরি, আমার খুবই আনন্দ লাগছে এই ব্যাপারে। আশা করছি যে আপনি আমাদের সাথে সবসময় জয়েন করবেন। জি, অবশ্যই অবশ্যই। সময় কাটানো আসলে আমার সময়টা আমার সংসারের প্রতি আগে দিতে হয়, এরপর সময় পেলে অবশ্যই লেডিস ক্লাবের জন্য আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাই। বাহ, এইভাবেই আমার জীবন চলছে আপাতত। অনেক ধন্যবাদ। আশা করছি যে আজকে যারা যারা এসছেন আপনাদের লেডিস ক্লাব থেকে প্রত্যেকেই কিন্তু আমাদের লেডিস ক্লাবেও জয়েন করবেন, এবং আমাদের শোটা মানে আমাদের কিন্তু শো না, আমাদের কিন্তু আড্ডাটাতে জয়েন করবেন, জুমে হোক বা সরাসরি এসে হোক। বাট জিশা আপুর কাছে একটু আসি। হ্যাঁ আপু, এই যে বিজনেস করছেন এবং আপনার ক্লোদিং বিজনেস, এবং ক্লোদিং বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় যে সময়ের সাথে তাল মিলিয়ে চলা, কারণ এক ঈদেরটা আসলে অন্য ঈদে যায় না। তো তখন আসলে কিভাবে ম্যানেজ করেন এই যে বোঝা, ট্রেন্ড ফলো করা, এগুলো কি করতে হয় আসলে? একটা জিনিস আমি সবসময় বলি আপু, যে ফ্যাশন মানুষ মনে করে আমি যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি কাজ করা শুরু করলাম বা আমি এই সেক্টরটাতে আসলাম, মনে করে এটা তো কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। কিন্তু ট্রাস্ট মি আপু, এটার জন্য আমাকে এভরিডে আপডেটেড থাকতে হয়, কোন ট্রেন্ডটা আসছে। বা ধরেন এখন যেমন অনেক আগের চলটা আবার এসেছে, আগে যেই টাইপের একটু ড্রেস পরতো সেই টাইপের যে পড়ছে, এইটা কিন্তু আমাকে সবসময় ফাইন্ড আউট করতে হয় যে এখন কোন ট্রেন্ডটা চলছে, কোন ড্রেসটা আমাকে আমার যেই যারা আছেন আমার পেজে বলেন বা আমার বিজনেসে যারা আমার কাছ থেকে জিনিসপত্র নিচ্ছেন, আমার ফ্যাশন ফোরকাস্ট নিয়ে রাখতে হয়। এই ব্যাপারগুলো আমাকে সবসময় আপডেটেড থাকতে হয়। এবং শুধু সেটা না, ফ্যাশনের ব্যাপার তো আছে, এবং কমফোর্টের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। যেমন দেখেন এখন এই যে হিট ওয়েভের এত অসহ্য গরম, আমাকে কিন্তু এখন এটাও মাথায় রাখতে হচ্ছে যে আমি এখন দুম করে একটা ভেলভেটেড ড্রেস নিয়ে আসতে পারবো না। এখন আপনি যদি ধরেন আমার কাছ থেকে ড্রেস নিলেন, আপনি অবশ্যই প্রেফার করবেন না এই অসহ্য গরমে একটা ভেলভেটেড ড্রেস পরতে, আপনি কি প্রেফার করবেন? কটন। সো এই যে নিজেকে এভরিডে আপডেটেড রাখা, পাশাপাশি বিজনেসটাকে রান করা, বিকজ ইটস নট আ ইজি জব। আমাকে আমার যে ওয়ার্কার আছে তাকে মেনটেন করতে হচ্ছে, ক্লায়েন্ট মেনটেন করতে হচ্ছে, ডেলিভারি কোম্পানি মেনটেন করতে হচ্ছে, পাশাপাশি নিজের এই পড়াশোনা করার যে ব্যাপারগুলো, ইটস ভেরি টাফ, বাট চলছে একদম। মানে এই যে সমন্বয় করা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে আমি সবসময় মনে করি যে সবাই তো আমরা আপডেট থাকি আসলে, কিন্তু এই পোশাকের ক্ষেত্রে যারা পোশাকের বিজনেস করে তাদের আসলে একটা ট্রেন্ড থেকে এত দ্রুত আমাদের আসলে জাম্প হয়। আরেকটা ব্যাপার কি আপু, যখন ধরেন আমি নিজের জন্য একটা প্রোডাক্ট কিনছি বা একটা শাড়ি কিনছি বা একটা জামা কিনছি, আমি জানি কোন কালারটাতে আমাকে ভালো লাগবে বা কোন ম্যাটেরিয়ালটাকে আমি ইজিলি ক্যারি করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু 100 জনের হয়ে চিন্তা করতে হচ্ছে। আমি যখন একটা প্রোডাক্ট আনছি আমাকে চিন্তা করতে হচ্ছে এইটা কি আসলে 100 জন পছন্দ করবে, আচ্ছা 100 জন না হোক অ্যাটলিস্ট 50 জন পছন্দ করবে। এই যে ব্যাপারটা, এটা এক ধরনের রিস্ক।
মানে এই রিস্কটা আসলে সময়ের সাথে নিতে হয়, সময়ের কিছু কিছু যেই আসলে নেওয়াটাও কঠিন, বাট আমি দোয়া করি যাতে আপনার এই রিস্কটা সবসময় আসলে সাকসেস নিয়ে আসুক আপনার লাইফে। এখন আমি একটু রাশিদা আপার কাছে যাই। আপা কেমন আছেন এবং আপনাকে স্বাগত আমাদের আড্ডায়। হ্যাঁ আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ বলুন কি বলছিলেন? সরি। আপনি আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আড্ডা, এবং খুব সম্ভবত আপনি দেশের বাইরে থেকে জয়েন করেছেন, একটু কি বলবেন কোথা থেকে জয়েন করেছেন? জি জি ধন্যবাদ। আমি কানাডা থেকে, কানাডা টরন্টো থেকে বলছি। সো এখন সময়ের পিছু পিছু বলতে গেলে বলতে হয় যে আমি 2005 এখানে এসেছি, তখন কেমন ছিলাম, শুধু গৃহিণী। আচ্ছা আচ্ছা। এখন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের সামাজিক প্রতি সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হয়, সেটা পার্টিসিপেট করতে হয়, সেটা অর্গানাইজ করতে হয়। এখন কোথায় ছিল আমরা শাড়ি পরা 8 পৌরে গৃহিণী, এখন সেই জায়গায় আমরা হয়ে গেছি আজকালকার ছেলেমেয়েদের সাথে ট্রেন্ডের সাথে সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। ওদের পোশাক থেকে শুরু করে, ওদের স্পিচ থেকে শুরু করে, ওদের ফলো আপ এবং পরিচালনা সবকিছু, মানে আমাদের ওল্ড এবং নিউ ফ্যাশন, নিউ ট্রেন্ড দুইটা মিলিয়ে আমাকে সবাইদের সাথে সাথে তাল মিলিয়ে চলছি। খুব ভালো আছি। তো আমি নেক্সাসের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা সুযোগ হওয়াতে, যেখানে আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সামাজিকতা সবকিছু তুলে ধরতে পারছি, দুটো মনের কথা বলতে পারছি, সেই জন্য খুবই ভালো লাগছে যে এই যে সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাকে। এবং আমরাও আশা করছি যে এখন থেকে আমাদের প্রতি আড্ডায় আমরা আপনাকে পাবো, যদিও রাত দিনের একটা তফাৎ থেকেই যাবে, তারপরও আমরা এই আশাটা করতেই পারি। এবার একটু রিতা আপার কাছে যাই। রিভা আপার কাছে যাচ্ছি। হ্যাঁ আপা আনমিউট করে নেবেন একটু। হ্যাঁ রিভা আপা, হ্যাঁ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু আজকের আড্ডাটা দিচ্ছি সময় নিয়ে, সময় পিছু পিছু, এবং অনেকটা সময় কিন্তু আমরা পার করে ফেলেছি, এবং আপনি একটু দেরি করে জয়েন করেছেন। তো এই যে সময় নিয়ে আমাদের আজকের কথা, এত পরিকল্পনা, এত কিছু, সময় কি আমরা বেঁধে রাখতে পারি? আমরা কি পারি যে সময়টাকে একটু আমাদের মতো করে কন্ট্রোল করতে? আমি বেসিক্যালি আমি খুব নিউ মেম্বার নেক্সাস লেডিস ক্লাবে, খুবই নিউ। তো আমি বেশ কিছুদিন ধরেই আমি নেক্সাসের যে আয়োজনগুলো সেগুলো দেখি। আপনি কোথা থেকে জয়েন করেছিলেন আমাদের সাথে? এই মুহূর্তে কোথায় আছেন আপনি? আমি ঢাকাতেই আছি, বনশ্রী থেকে, সাউথ বনশ্রী থেকে। তো আমি আসলে সবসময় ফলো করি, এবং আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, খুবই ক্ষুদ্র এবং খুবই ছোট একজন উদ্যোক্তা, তো আমি বেসিক্যালি এই এত আপাদের যে এত কিছু, মানে আমি জাস্ট অনেকদিন থেকে জয়েন করব ভাবছি, বাট আমার ছোট্ট একটা বেবি আছে, তো আমি আসলে চিন্তা করছিলাম যে ওকে আসলে সময় দিয়ে আমার আসলে ওখানে সময় দেওয়া পসিবল কিনা। তো যেটা চিন্তা করতে করতে আমার জয়েন করতে একটু লেট হয়ে গেল। তারপরে আপনি জয়েন করেছেন, এই কারণে আপনাকে আমাদের অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং আমি খুবই খুশি, আজকে অনেক নতুন মেম্বার কিন্তু জয়েন করছে। আশা করছি আপনারা প্রত্যেকেই প্রতিদিনের আড্ডায় জয়েন করবেন। আর এই কথা বলতে বলতে সময় আমাকে বলছে আমাকে আরেকটা ব্রেক নিতে হবে। দর্শক সময় কিন্তু বলছে আমাকে ব্রেক নিতে হবে, তাই আমি ব্রেক নিচ্ছি, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ ব্রেকের পরে আমরা আরো আড্ডা দেব, সাথেই থাকুন। নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আরও একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনও আড্ডায় জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলেন, কারণ অনেক বন্ধুরাই কিন্তু জয়েন করে ফেলেছে আমাদের সাথে। আর কি করতে হবে জয়েন করার জন্য? আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে। আর যদি মনে হয় যে না একটু পরে জয়েন করি, তাহলে একটু পরে কথা বলি, কোনো না, একদমই না, কারণ সময় চলে যাচ্ছে, তাই দ্রুত জয়েন করতে হবে আমাদের সাথে। আমরা কিন্তু আড্ডা দিচ্ছিলাম সময় নিয়ে আড্ডা দিতে সময়টা অনেকটাই আমাদের কিন্তু পার হয়ে গেছে। তারপরও একটু জানতে চাই যে এই যে সময় নিয়ে আমাদের এত কথা, এত কিছু, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু বললাম আজকে। তো গুলশান আন্টি, আপনার কাছে বলি যে এমন কিছু কি আছে যে সময়টা আপনি সময়ে করেননি বলে? আমি জানি আপনারা প্রত্যেকে অনেক বেশি ডিসিপ্লিনড, কিন্তু এমন কোনো আক্ষেপ কি আছে যে সময় করেননি বলে মনে হয়েছে যে ইস যদি করতাম, এরকম কোনো ঘটনা বা এরকম কিছু কি আছে জীবনে? ওরকম তেমন কোনো কিছু নাই, তবুও মনে হয় যে হয়তো আরেক জীবন পেলে
হয়তো এই জিনিসগুলো করতাম। তো মানে এই জিনিসগুলো বলতে যে আরেকটু ভালো কাজ করতাম, কিংবা আমি এখন যে কাজগুলো করলাম সেগুলো হয়তো আরেকটু ভালোভাবে করতে পারতাম, মানে একটা স্যাটিসফ্যাকশন আর কি। সব মানুষের মধ্যে এটা থাকে, কোনো জিনিস করার পরও একটা আর্জ থেকে যায় যে হয়তো আরও একটু ভালো করতে পারতাম, আরও একটু সময় যদি পেতাম তাইলে হয়তো করতে পারতাম। মানে অনেক সময় দেখা গেছে হয়তো কোনো একটা অনুষ্ঠান করব, ওইখানে হয়তো আমার কোনো পারফরমেন্স আছে, তখন মনে হয়েছে কি যে আরেকটু সময় পেলে আরেকটু হয়তো ভালো করতে পারতাম। এই রকমের একটা ইয়ে আছে। যদি আরেক জীবন পেতাম তো সেটা তো আর পাওয়ার কোনো সুযোগ নাই, সেজন্য আক্ষেপও নাই, বাট মনে হয় এইটুকু। বাহ, আক্ষেপটা আসলে থেকেই যায় জীবনে, সব ক্ষেত্রে আসলে থেকেই যায়। যতই আমরা বলি আমরা স্যাটিসফাইড, আসলে তাও একটু মনের কোণে মনে হয় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, এটাই আসলে এই পর্যন্ত যতটুকু আসছি, যেভাবে আসছি আলহামদুলিল্লাহ। এবার একটু আমি জুমে মায়া আপার কাছে যাই। মায়া আপা, আমি সেম কথাটাই আসলে আপনার কাছে জানতে চাই যে জীবনের এই পর্যায়ে এসে কি মনে হয় যে ওই সময় যদি এই কাজটা করতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো? প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিফ পেট্রন ভাবি, গুলশানারা ভাবি, আর আমাদের আয়েশা ভাবিকে। তারা আজকে জয়েন করেছে। আমিও লেডিস ক্লাবের একজন অ্যাডভাইজার হিসেবে আছি, একজন সদস্য। এবং আপনাকে আমাদের লেডিস ক্লাবে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। এখন অবশ্যই সব কিছু তো সব মনে হয় যে হ্যাঁ আর একটু সময় পেলে যে কোনো কাজ হয়তো করার পরে মনে হয় যে এটা আর একটু ভালো করতে পারতাম, আর একটু সময় হলে আর একটু, যেমন কোনো গান বা কোনো কিছু মনে হতো আর একটু রিহার্সাল করলে বোধহয় আর একটু ভালো করতে পারতাম, এই কাজটা যদি আরেকটু গুছাই করতাম হয়তো আরো ভালো আউটপুট তো ভালো হতো। এরকম সবসময় হয় যে কোনো কাজে, আসলে কোনো কাজে সন্তুষ্ট আমি কখনো মানে স্যাটিসফাইড হয় না। একটা জিনিস বানাতে গেলেও মনে হয় আরেকটু যদি সময় পেতাম বা আরেকটু যদি এখান থেকে এই কাজটা করতাম আমার মনে হয় আরেকটু ভালো হতো। ওই যে একটা কথাই আসলে বারবার আসছে যে আক্ষেপটা হচ্ছে আরো ভালো করার, আরো বেটার কিছু করার। অনেক ধন্যবাদ মায়া আপা। আশা করছি যে আমাদের পরবর্তী আড্ডাগুলোতে আপনাকে আমরা পাশে পাবো, জুমের মাধ্যমে হোক। আপনি সরাসরি এসেছিলেন একবার, এবং জুমের মাধ্যমেও আপনাকে আমরা আরো পাশে চাই। আর এখন আমি চলে যাচ্ছি পারুল আপার কাছে। আপা আনমিউট করে নেবেন। পারুল আপা জয়েন করেছেন আমাদেরকে সুদূর অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ আপা আনমিউট করে নেবেন। পারুল আপা, আপনার কাছে আমি একটু ছোট্ট করে জানতে চাই যে এই যে অস্ট্রেলিয়ার সময় বা বাংলাদেশের সময়, দুটো সময় আপনি দেখেছেন আপনার জীবনের, কোনটা আপনার কাছে আসলে বেটার মনে হয়? পারুল আপা আনমিউট হয়নি, আরেকবার একটু কি চেষ্টা করবেন আনমিউট করার? হ্যাঁ এবার হয়েছে। জি, আসলে আমার এই যে সময়ের যে ব্যাপারটা, আমি বাংলাদেশে অস্ট্রেলিয়াতে সিডনিতে থাকি অস্ট্রেলিয়াতে। আমি 2 দেশ মিলে থাকি, কেননা আমি বেতারে জব করতাম আগে পার্মানেন্টলি, এখন কন্ট্রাক্টে জব করি। আর আমি তো মূলত রাইটার। বইমেলার সময় আমি যাই বাংলাদেশে, আমি বইমেলা উপলক্ষেই যাই, সেগুলো কাজ শেষ করে, বেতার টিভির কাজ শেষ করে আমি এখানে ফিরি। এই যে সময়ের যে বিষয়টা, আমি কিন্তু অনেকদিন পরে আজকে জয়েন করলাম, এবং আমি এই সিডনিতে থাকলে আমার রেগুলার জয়েন করা হয় ইচ্ছা করলেই। আর বাংলাদেশে আমি পারি না, ওখানে হলো সন্ধ্যা 6টাতে আমি লাইভ প্রোগ্রামে থাকি, কখনোই আমার বসা হয় না। তো এখানে হলো এখন রাত্রি 11:30 সময়ের ব্যবধান। তো এখানে আমি মোটামুটি যতটুকু পারি বসার চেষ্টা করি। আজকে বসেছি, আমার মনের মধ্যেই ছিল যে অনেকদিন আমি বসি নাই, বন্ধু বান্ধবের সাথে দেখা করবো, সময় কে কিভাবে কাটছে এটা জানার জন্য আমি বসে বসে শুনছিলাম। সময়ের বিষয়টা আসলে সবার জীবনে আপেক্ষিক, যে যত কিছুই আমরা করি না কেন, ওই একটা আক্ষেপের যে বিষয়টা, যে আরো কিছু ভালো করতে পারতাম, আরো কিছু ভালো করতে পারতাম যদি আরেকটু সময় পেতাম। এইভাবেই আমাদের জীবনটা কেটে যায়, জীবন চলে যায়, তারপরেও আমাদের সময়ের আক্ষেপ শেষ হয় না। এইটাই আমার অনুভূতি, সেটাই আমি ব্যক্ত করছি সংক্ষিপ্ত ভাবে, যেহেতু সময় আজকে অনেক অনেক ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু রীতা আপার কাছে যাই, রীতা পোদ্দার আপার কাছে যাই আমি। আপা আনমিউট করে নেবেন। হ্যাঁ আপা, রীতা আপা, আমরা কিন্তু সময়ের পিছু পিছু নিয়ে কথা আড্ডা দিচ্ছিলাম। তো এই সময়ের পিছু পিছু চলতে চলতে আমি এই প্রশ্নটা আরো একজন আপাকে করেছি। তো আমরা কি ক্লান্ত হয়ে যাই? মানে মনে হয় কি যে এবার একটু থামা দরকার, বা আর পারছি না?
শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। আপা ক্লান্ত হয়ে, হ্যাঁ, সময় পিছনে ছুটতে আসলে ক্লান্ত হয়ে গেলে জীবনটা তো সুন্দর ভাবে মানে প্রস্ফুটিত হবে না। আমি মনে করি যে সময়টা হচ্ছে যে চায়ের কাপে বলে না, যত তৃপ্তি করে চাটা খাওয়া যায় সুন্দর করে, সময়টা ওইরকমই। আসলে আমি যখন নাকি জব ছেড়ে দিয়ে বাচ্চাদের, আমার ছেলে বেবি যখন হয়, খাওয়াতে পারবো না, 2টা আমি পারছিলাম না, সাপোর্ট নাই, তখন যদি আমি ওই ডিসিশনটা না দিতাম যে পারবো না সময়ের সাথে দুই দিক মানে ঘর বাইরে ম্যানেজ করে, তাহলে যদি আমি ওইরকম না করে ভাবতাম হ্যাঁ পারবো, আমি একটা কনফিডেন্স দিয়ে এগোতে পারতাম, পরিশ্রম করতে পারতাম, ইচ্ছা শক্তিটা কাজে লাগাতাম, তাহলে মানে সময়ের সাথে ছুটতে পারতাম। আর ক্লান্ত হয়ে যাই না এই জন্য যে ক্লান্ত হলে তো হবে না, সবই তো নিজের জন্য করি, নিজের সন্তান, নিজের সংসার, নিজের বিজনেস। এখন যখন বিজনেসে ঢুকেছি, আগে তো এই জীবনটা ছিল না। আর যখন ভাবলাম যে সময়টা কাজে লাগছে না, বাচ্চারা বড় হয়ে গেলে, এখন যেমন দেখি যারা নাকি বয়স হয়ে যায়, বাচ্চাদের স্কুল গোয়িং ব্যাপারটা শেষ হয়ে যায়, তখন কিন্তু সময় থাকে না, মানে পাস করার টাইম থাকে না। তখন হচ্ছে যে সময় যদি কাজেটা লাগাই, যেমন আমার যেমন সবসময় মনে হয় যে কিছু না কিছু করি, যেমন হাতের কাজ করতে আমার খুব ভালো লাগে, যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে। তো এইভাবে আমি সময় কাটাই। আবার অনেক কাজ না ঘুরে বেড়ায়, গল্প করে, আমি সময় পাই না কেন জানি। তো আমার আসলে মনে হয় ক্লান্ত হই না, আসলে ওইভাবেই ব্যালেন্স হয়ে যাচ্ছে লাইফ আর কি, আর সময়ও আসলে কেটেই যাচ্ছে। তো এইভাবে সময় কাটাতে কাটাতে আমার আরেকটা ব্রেক নেওয়ার সময় হয়েছে। দর্শক, এখন আমি আরেকটা ব্রেক নিচ্ছি, কিছু করার নেই, ব্রেক আমাকে নিতেই হবে। তবে আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি দ্রুত। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আর এটা কিন্তু আমাদের আড্ডার আজকের আড্ডার একদম শেষ ভাগ। তাই যারা এখনও জয়েন করেননি, দ্রুত জয়েন করেন ফেলুন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আর জয়েন করার জন্য একটা মাত্র ছোট্ট শর্ত আপনাকে পূরণ করতে হবে, আর সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী। কারণ আমাদের আড্ডার কী নাম বলেন তো? আমাদের আড্ডার নামই হচ্ছে লেডিস ক্লাব। আমরা কিন্তু আড্ডা দিচ্ছি, আড্ডা দেব, এই আড্ডা শেষ হওয়ার পরে আমাদের আড্ডা চলবে। এই মুহূর্তে আমি আয়েশা আন্টির কাছে জানতে চাই যে জীবনে অনেকটা সময় পার করে ফেলেছেন, তো এই ছোটবেলার সময় যদি বলি আর যদি এখনকার সময় বলি, মানে কোনটা বেশি মিস করেন বা পার্থক্য যদি করতে বলি, কি বলবেন আপনি? আসলে আমি তো ওই যে বললাম, আমি একটু আগের কথাই বেশি মনে করি। মানে আগে আমার আমি যখন আমার হাজব্যান্ড আর্মিতে ছিলেন, তখন তো লেডিস ক্লাব ছিল, তারপর সেনা পরিবার কল্যাণ সমিতি ছিল, এগুলিতে আমাদের কাজ করতে হয়েছে। তখন সময় মোটেও পেতাম না, লেডিস ক্লাব আবার সমিতি দুইটাই আমাদের কাজ করতে হতো। তা সেটা কিন্তু একটা অন্যরকম মজা ছিল। আবার বাসায় এসে কিন্তু তখন নিজের হাতে রান্নাবাড়া করতে হতো, কাজের লোকের সমস্যা ছিল সেগুলিও করতে হতো, বাচ্চাদের লেখাপড়ার দিকে খেয়াল করতে হতো। কিন্তু তাও মনে হতো যেন সময় করতে পারতাম, সাশ্রয় করতে পারতাম। কিন্তু এখন বরং কাজ কমে গেছে, ওইসব আমি এখন ওগুলো তো আর করি না। আর ছেলে মেয়েও বড় হয়ে গেছে, তো আমার সংসার এখন, আমার নাতিপুতি তারাও সব বাইরে, কেউ নাই আমার কাছে। কিন্তু তারপরে মনে হয় যেন আমি সময় পাই না। ওই যে বললাম যে সকালে উঠে মাছের খাবার দাও, তো কাজের লোকদের অ্যাডভাইস করো, এটা লাগবে, ওইটা লাগবে, এই করে করে। আমার মনে হয় যে ওই সময়টা আমার ভালো ছিল। আমার এখনের থেকে তখনের সময় বরং আমি এখন ওদেরকে বলি কথায় কথায় যে আমি তো সেই সময় ভালো ছিলাম, যে আমি একটা কাজ করতাম, তখন আসলে কাজের ভিতরে ছিলেন, এখন একটা মানসিক প্রেসারে থাকতে হয় যে এটা হলো কিনা, ওটা হলো কিনা, তাই না? আর তখন কিন্তু এটা এমনি কাজ, একটা নিজেই করে না, একটার পর একটা আমি নিজে থেকেই করতাম যে আমার এখন এইটা করতে হবে। রান্নার বাড়ার পরে আমাকে ওই যে সেলাইটা, এই যেটা বললো, আমাদের সমিতির বা আমাদের লেডিস ক্লাবের কাজ ছিল, এগুলা করতে হতো, সেলাইও করতাম। সেই হিসাবে আসলে আগের সময়টা আমি বেশি এনজয় করতাম। জিশাপুর কাছে একটু জানতে চাই, আপনি মিন্নাতের ওনার, এবং একটা সবসময় তো আর মিন্নাতের ওনার আপনি ছিলেন না, তো ওই সময়টা মিস করেন নাকি এই সময়টা এনজয় করেন, কোনটা? আগে যেমন আমি জব করতাম, তো আমি একটা সময় খুব বোল্ডলি চিন্তা করি এবং আমি একটা খুব ভালো জায়গার জব ছেড়ে দিয়ে আমি ডিসাইড করি যে না, আমি জবে আসবো। তো আশেপাশে সবার যেটা হয় যে একটা ভালো কোম্পানি বা একটা ভালো জায়গায় যখন আপনি জব করেন, ওটা হঠাৎ করে কোনো রিজন ছাড়া যখন ছেড়ে দেন, সবাই বলে খুব ভুল ডিসিশন নিচ্ছ, কি করছো, এবং এটা করে তুমি বিজনেস চালু করবা, তা আবার অনলাইন, কিভাবে সম্ভব? তো ওই ডিসিশনটা আমি তখন নেই।
তো এখন আসলে আমার কাছে মনে হয় আমার ওই ডিসিশনটা খুব রাইট ছিল। বাহ। বিকজ তখন আমি অন্যের অধীনে ছিলাম। দিন শেষে আমাকে আমার প্রত্যেকটা কাজের আমি ধরেন আমার যদি 9টা 5টা অফিস থাকে বা যেই টাইমিংটাই থাকুক না কেন, এই টাইমটাতে আমাকে আরেকজনের অধীনে থাকতে হচ্ছে এবং তাকে আমার প্রত্যেকটা কার্যকলাপের জবাবদিহি আসলে বলতে পারি আমরা আসলে দিতে হয়। তো এখন যেমন আমার কাজটা আমার এবং মানে আমার একটা স্বাধীনতা আছে, আমি আমার নিজের মতন করে কাজগুলো করতে পারি এবং নিজের চিন্তায় কাজ করতে পারি। এবং সবচেয়ে যেটা আমি কেন এনজয় করি বলি, আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ফ্যাশন ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি আলটিমেটলি সেই জায়গায় এসেছি। বিকজ আমার জব সেক্টর, আমি আসলে ডিফারেন্ট সেক্টরে জব করেছি, ওটা আমার প্রপার জায়গা ছিল না। এখন মনে হয় একদম নিজের ঘরের মধ্যে বসে নিজের পছন্দের কোনো একটা কিছু করছি এবং স্বাধীনতা, নিজের প্যাশনকে নার্চার করার একটা সুযোগ আপনি পেয়েছেন এবং সেটা থেকে আসলে আপনার কর্মসংস্থানও হচ্ছে, যেটা আমার হচ্ছে এবং আমার দ্বারা অন্য মানুষের হচ্ছে। আমার সাথে যারা কাজ করছে বা যে ওয়ার্কাররা আমার জন্য কাজ করছে, আমি যাদেরকে দিয়ে করাচ্ছি, আমি যেমন নিজের জন্য কর্মসংস্থান তৈরি করেছি এই সেক্টরটাতে, আমার পাশে আমি আরো অনেকজনকে আমি সেই সুযোগ করে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আসলে এটা ভালো লাগে। তখন মনে হয় ওই ডিসিশনটা তখন না নিলে হয়তো বা এখন খুব আফসোস হতো। সময়ের সাথে সঠিক ডিসিশনটা নিতে পেরেছে জিশা আপু। আর এখন আমি একটু আকলিমা আপার কাছে যাই। আকলিমা আপা আনমিউট করে নেবেন। আপা, হ্যাঁ আপা, আকলিমা আপা, আমরা কিন্তু জানি আপনি আমাদের আপনি আকলিমা আপা কি চলে গেলেন? আচ্ছা, আকলিমা আপা একদম ভ্যানিশ হয়ে গেছেন ম্যাজিক করে। আচ্ছা, আকলিমা আপা চলে এসেছেন। হ্যাঁ আকলিমা আপা, আমরা জানি আপনি সকলকে, হ্যাঁ শুভ সন্ধ্যা আপা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা আকলিমা আপা একটু টেলিভিশনের ভলিউমটা মিউট করে নেবেন, না হলে আমরা সবই শুনতে পাচ্ছি ডাবল। আমার রুমে কোনো টেলিভিশন ছাড়া নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো বা যান্ত্রিক গোলযোগ হবে। হ্যাঁ আকলিমা আপা, আমরা জানি যে আপনি একজন শিক্ষক ছিলেন, অনেক বছর ধরে আপনি পড়াশোনা করেছেন ছেলে মেয়েদের। তো সময়ের মূল্য যখন তাদেরকে বোঝাতেন, তখন তারা কি আদৌ সেই সময়টাকে বুঝতো বা সময়ের কাজটা কি সময় তারা করতো, বা এখন তারা কি অবস্থায় আছে? আমার ছেলে মেয়েদের কথা যদি বলি, তারা, আমরা যেহেতু শিক্ষক ছিলাম, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই শিক্ষক, তারা তাদের সেই সময়ের কাজ সময়ে তারা করতো এবং করতো বলেই আজকে তারা যে যার মতো আর কি, যার ভালো জায়গায় আছেন আমি মনে করি। আমি মনে হয় আমি আমার ছেলে মেয়েদের সময়ের সেই শিক্ষাটা দিতে পারছি আর কি। বাহ, এটা চমৎকার একটা ভাবে বলেছেন। এই যে স্যাটিসফ্যাকশনটা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। নার্গিস আপার কাছে যাই। নার্গিস আপা আনমিউট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ আপা, ওয়ালাইকুম আসসালাম আপা। হ্যাঁ, একটু বলেন তো, এই যে সন্ধ্যার সময়টা যখন আপনি আমাদের সাথে জয়েন করেন না, তখন কি করেন একটু বলেন আমাকে। আসলে আমি তো নতুন ভাবে এখন এই যে 15 তারিখে আমার স্টাডি কর্নার বলে আমি একটা স্টাডি শুরু করলাম, এটাও আমার নিউ জার্নি। আর এটাও কিন্তু আমি বলবো যে যুদ্ধ করে চলা। তা এখন পরে সারাটা দিন ওর ঘরে যায়। আজকে শুক্রবার তো অনেক কাজ জমে যায়, তাদের একটা মেনটেন আছে, সকালে ঘুম থেকে দেরি করে ওঠা, সব এলোমেলো হয়ে যায়, নাস্তার পর্বটাও যায় দেরি করে, তারপরে নামাজের পর্ব আছে, ওদেরকে ঠেলে নামাজ পড়তে, সারা সপ্তাহের কাজটা আসলে শুক্রবারই করতে হয়, সেটা বোঝা গেছে। সময় আসলে ম্যানেজ করতেই হয়, কিছু করার নেই। মৌমি আপার কাছে যাই। মৌমি আপা আনমিউট করে নেবেন। এই যে ঈদের সময়ের মানে উৎসবের সময়ের চাপটা কিভাবে ম্যানেজ করেন একটু বলেন তো, ছোট্ট করে বলবেন, আমাদের সময়ও প্রায় শেষের পথে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে সময় তো সময়ের মতো চলতে থাকে, সময়ের সাথে যুদ্ধ করেই আমাদের চলতে হয়। আর ঈদ যে কোনো ফেস্টিভ্যাল বলতেই আমাদের নারী উদ্যোক্তাদের যারা কাজ করে অনেক কিছু করতে হয়, মানে সময়টাই পাওয়া যায় না। কিভাবে যে ম্যানেজ করি একমাত্র আল্লাহ তাআলাই জানে। ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম, তো এখন গুলশানার আন্টির কাছে ছোট্ট করে জানতে চাই, কেমন লাগছে আমাদের আজকের লেডিস ক্লাবের আড্ডায় এসে? কেমন লাগলো আপনাকে আজকে? এক কথায় বলতে গেলে অসাধারণ। এক কথায় তো শুনবো না, একটু ছোট করে বলেন। খুব ভালো লেগেছে। এই যে এতক্ষণ সময় এখানে আমরা বসলাম, আপনার প্রেজেন্টেশন
এবং যে টপিকের উপরে আমরা আলোচনা করলাম এবং আমাদের বাইরের যারা পার্টিসিপেটও করলেন, সব কিছু মিলিয়ে মানে সময়টা যে কিভাবে পার হয়ে গেল এতক্ষণ সময় বুঝতে পারিনি। আসলেই মানে টু টেল দ্য ট্রুথ যে আসলেই খুব সুন্দর এবং খুব ভালো একটা সময় কাটছে। অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আগামী তো আপনি এইভাবে, এবং আপনার উপস্থাপনা খুবই প্রাঞ্জল, খুবই লাইভলি একটা উপস্থাপনা ছিল। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ এবং জুমের যারা আজকে জয়েন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আজকের আড্ডায় অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আড্ডা কিন্তু এ পর্যন্তই, কিন্তু আড্ডা থামবে না, আড্ডা চলতেই থাকবে। তাই আপনারা সবাই আমাদের আড্ডার সাথে থাকবেন, নেক্সাস টেলিভিশনের সমস্ত আয়োজনের সাথে থাকবেন, এই আশা নিয়ে আজকের আড্ডা থেকে এখানেই বিদায় নিচ্ছি।